নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, করবেট জাতীয় উদ্যান। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং সেটি কোথায় অবস্থিত সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। বাল্মীকি জাতীয় উদ্যান রয়েছে বিহারে, ভিতরকণিকা জাতীয় উদ্যান আছে ওড়িশায়, পুষ্প জাতীয় উদ্যান আছে উত্তরাখণ্ডে, বেতলা জাতীয় উদ্যান আছে ঝাড়খণ্ডে, দাচিগ্রাম জাতীয় উদ্যান আছে জম্মু ও কাশ্মীরে, হেমিস জাতীয় উদ্যান আছে লাদাখে, কানহা জাতীয় উদ্যান আছে মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন, মহাবলীপুরমের রথ মন্দির কোন রাজা প্রতিষ্ঠা করেন? নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটা তোমরা করার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন পল্লব রাজবংশের ছিলেন। পরের প্রশ্ন, ভাটিয়া দেশ নামে পৃথিবীর কোন স্থান বিখ্যাত? দেখো নিচে চারটি অপশন আছে, সঠিক উত্তরটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাংলাদেশ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দেশের ডাকনাম সম্পর্কিত তথ্য দেখে নেব। সোনালী পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে, বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে, প্রাচ্যের মুক্ত বলা হয় শ্রীলঙ্কা, সূর্যোদয়ের দেশ জাপান, সোনালী প্যাগোডার দেশ মায়ানমার, সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দ মঠ রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1882 সালে। পরের প্রশ্ন, কোন বছর ভারতের গভর্নর জেনারেল পদের বদলে ভাইসরয় পদের সৃষ্টি হয়? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু এক্সামে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1856 সালে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। বাংলার শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, নিচের কোন ব্যক্তিকে জনসেবায় তার বিশিষ্ট অবদানের জন্য সিঙ্গাপুরে লি খন ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ দেওয়া হবে? সঠিক উত্তর অপশন এ, হিমন্ত বিশ্ব শর্মা। পরের প্রশ্ন, G20 শীর্ষ সম্মেলনে নেতাদের দেওয়া উপহারগুলির মধ্যে একটি ছিল আরাকু কফি। এই কফি মূলত ভারতের কোন রাজ্যের? সঠিক উত্তর কোনটি হবে তোমরা আমাদের জানানোর চেষ্টা করো কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ রাজ্যের। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডস অ্যাসোসিয়েশন ডিআইপি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে অপশন এ, ধনঞ্জয় যোশী। পরের প্রশ্ন, পুরানো সংসদ ভবনের নাম কি রাখা হলো?
সঠিক উত্তর অপশন এ সংবিধান সদন। পরের প্রশ্ন, সম্প্রতি উইপ্রো কোম্পানির নতুন সিইও হলেন কে? কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শ্রীনিবাস পলিয়া। উইপ্রোর হেডকোয়ার্টার হলো ব্যাঙ্গালোরে, আর উইপ্রো প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে। পরের প্রশ্ন, সম্প্রতি দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শিরোনামে বই লিখলেন কে? এটিও কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে এক্সামের জন্য তৈরি করে রাখতে হবে। সঠিক উত্তর হবে অপশন ডি, স্যাম পিত্রোদা। পরের প্রশ্ন, নিচের কোন শহর ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? খুব সোজা একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মুম্বাই। এবার আমরা ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম সম্পর্কিত এই তথ্যটি দেখে নেব। তোমরা অবশ্যই এই তথ্যগুলো কিন্তু স্কিপ করে যাবে না। এই তথ্যগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করে ভালোভাবে তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। এই তথ্যগুলোও কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। ভারতের জাতীয় উদ্যান বলা হয় বেঙ্গালুরুকে, ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে, পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে, হিমালয়ের রানী মুসৌরি, ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, ভারতের যমজ শহর হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ, ভগবানের নিজের দেশ কেরল, স্বর্ণ মন্দির শহর অমৃতসর, সিটি অফ জয় কলকাতা। পরের প্রশ্ন, ভারতের কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু অনেকবারই এক্সাম এসেছে বন্ধুরা। তোমাদের এই প্রশ্নটা খুব ভালোভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এইচএসবিসি ব্যাংক প্রথম ভারতে এটিএম পরিষেবা চালু করেছে। পরের প্রশ্ন, ডিআরডিও কবে প্রতিষ্ঠিত হয়? ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও খুব একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয়েছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর 1958 সালে। ডিআরডিওর সদর দপ্তর হচ্ছে ডিআরডিও ভবন, নিউ দিল্লিতে অবস্থিত যেটি। আর ডিআরডিওর মোটো হলো স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছে আগেও। সঠিক উত্তর হবে অপশন বি, 30 বছর। রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চ কক্ষ। এবার আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ পদের জন্য ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন। রাষ্ট্রপতি আর রাজ্যপাল হতে গেলে 35 বছর ন্যূনতম হতে হবে। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম 30 বছর হতে হবে। লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম 25 বছর হতে হবে। প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হতে গেলেও ন্যূনতম 25 বছর বয়স হতে হবে। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল, আর সেই সময় উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল ছিলেন। তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোনটিতে লোহা বেশি পরিমাণে থাকে? বিনস, ডিম, সবুজ শাকসবজি না দুধ? এই চারটির মধ্যে কোনটাতে লোহা বেশি পরিমাণ থাকে, আয়রন বেশি থাকে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন এ, বিনসে আয়রন বা লোহা বেশি থাকে। পরের প্রশ্ন, বেসবল খেলার মাঠকে কি বলা হয়? এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এক্সামে এটাও অনেকবারই এসেছে। সঠিক উত্তরটা আশা করছি তোমরা সবাই জানো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডায়মন্ড বলা হয়। পরের প্রশ্ন, মহাভারতের যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল? সঠিক উত্তর হবে মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 দিন। মহাভারতকে রচয়িতা করেছিলেন, মহাভারতের রচয়িতা হলেন ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন, বেদব্যাস। পরের প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? কাকোরি ষড়যন্ত্র বা কাকোরি ট্রেন ডাকাতি হচ্ছে একটা ট্রেন ডাকাতি, যেটি লখনৌয়ের আলমগড় এবং কাকোরির মাঝে 1925 সালের 9 আগস্ট এই ট্রেন ডাকাতিটা হয়েছিল। এটিকেই বলা হয় কাকোরি ষড়যন্ত্র মামলা। এই কাকোরি ষড়যন্ত্র মামলাটার প্রধান অভিযুক্ত ছিলেন অপশন বি, রামপ্রসাদ বিসমিল। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে
একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।